সুব্রত আচার্য বলছেন? হ্যাঁ, বলছি। স্যার, দীর্ঘদিন ধরে আপনি সময় টিভিতে সাংবাদিকতা করছেন, প্লাস প্রথম কলকাতা আপনি দীর্ঘদিন ধরে বলে আসছিলেন। আজ সেই রেজাল্টটি কার্যত হতে চলেছে। যে বিষয়টা বাংলাদেশের দিকে আমরা নজর রাখছিলাম, বাংলাদেশে এই মুহূর্তে দেখতে পেলাম যে বিএনপি কুর্সিতে বসতে চলেছে। জামাতের ধরাশায়ী কার্যত ৭৪টা আসনে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সেখানেই থেমে যেতে হচ্ছে। স্যার, কিভাবে দেখছেন? রোজিনা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার চ্যানেলের দর্শক যারা শুনছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। দেখো রোজিনা, গত ১.৫ বছর ধরে আমরা ১৭ মাস ধরে দেখেছি যে বাংলাদেশে কি ধরনের একটা টালমাটাল অবস্থা চলছিল। বাংলাদেশের সরকারটা কে চালাচ্ছিল সেটাই আমরা বুঝতে পারিনি। এক্ষেত্রে দাঁড়িয়ে একটি নির্বাচন এবং সেই নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশনারের ভাষায় প্রায় ৫০-৫৫% ভোট পড়া এবং ভোটের যে ভূমিধস একটি ফলাফল বিএনপির পক্ষে যাওয়া, সেটি কিন্তু আমাদের জন্য এক অর্থে অত্যন্ত ইতিবাচক বলে মনে হচ্ছে। আমার বিশ্বাস ছিল বরাবরই যে বাংলাদেশের সাধারণ মানুষ উগ্রপন্থায় বা বিশেষ একটি ধর্মের প্রতি রাজনীতিকে সমর্থন করবে না। বিশেষ করে গত ১.৫ বছর ধরে দেখেছি যেরকম ভাবে আমাদের সঙ্গে সম্পর্ক অনেকটা পেছনে পিছিয়েছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের ঘনিষ্ঠ হয়েছিল, সেটি কিন্তু আমরা দৃশ্যত দেখেছি। কিন্তু ভেতরে ভেতরে সাধারণ মানুষ যে এই সম্পর্ককে মেনে নেননি, ভেতরে ভেতরে তারা যে প্রগতিশীলতার পক্ষে ছিলেন, ভেতরে ভেতরে তাদের কাছে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, নজরুল গীতি, এই যে সর্বধর্মের একটি বাংলাদেশ, সেটা যে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছিলেন সেইটি কিন্তু আমরা দেখেছি গতকালকে দেশটির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমরা দেখেছি সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষ ভোট দিয়েছেন। দেখো রোজিনা, ভোটের ফলাফল সঙ্গতভাবেই ভোটের ফলাফল নিয়ে প্রতিপক্ষ তাদের নিজস্ব বক্তব্য থাকবে, তারা ফল মানবে কি মানবে না, ফলাফল নিয়ে কারচুপি হবে কি হবে না, সেগুলো পরের বিষয়। কিন্তু আপাত দৃশ্যে আমরা একজন ভারতীয় হিসেবে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন কাজ করি, সেই হিসেবে আমরা এই এই একটা কথা বলতে পারি যে আমরা অনেকটা হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা ভারতীয়রা। কেন কি যে এই বাংলাদেশে যদি মৌলবাদের উত্থান হতো, আজকে জামায়াত এবং এনসিপি উত্থান হতো, তাহলে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক, যেটা আমরা ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে দেখছিলাম, বাংলাদেশের এখনো উনি আছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উনি বলেছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক থমকে রয়েছে, আমরা এগিয়ে নিতে পারিনি, একটা স্ট্যাক পজিশনে রয়েছে। তার বক্তব্য যদি আমরা শিলমোহর দিই, তাহলে যদি কোনো কারণে জামাত এবং এই ধর্মীয় উগ্রপন্থা যারা বিশ্বাস করে, যারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাইছিল, এই শক্তি বাংলাদেশে ক্ষমতায় এলে একটা ভয়াবহ সংকটে পড়তে হতো আমাদের দেশকে। সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি প্রগতিশীল দল, তারাও মুক্তিযুদ্ধে বিশ্বাসী এবং নিঃসন্দেহে আগে এই দলটি এর আগে দুবার ক্ষমতায় এসেছে। হ্যাঁ, ভারতের ওই সময় অনেক ক্ষেত্রে হয়তো আমাদের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে অনেক বিষয় নিয়ে বিএনপির ওই সময় সরকারের সঙ্গে এবং ওই সময় সরকারের অংশীজন যারা ছিলেন জামায়াতের সঙ্গেও তাদের একটা নেগোসিয়েশন ছিল, সে কারণে অনেক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি ছিল। তবে দিন শেষে গতকালের ফলাফল এবং আজকে যেটি এখনো তুমি জানো যে বেসরকারিভাবে আমরা যা বলছি সব বেসরকারিভাবে, সরকারিভাবে এখনো নোটিফিকেশন বা বাংলাদেশের ভাষায় যেটি গেজেট আমরা যেটাকে বলি প্রজ্ঞাপন, সেটা এখনো বের হয়নি। তবে এখনো পর্যন্ত তোমার চ্যানেলের দর্শকদের আমি বলতে পারি যে এখনো পর্যন্ত বিএনপি, দেখো ৩০০টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল, তাদের সেই ৩০০ আসনের মধ্যে ২০১ জন প্রার্থীর মৃত্যু হওয়ার পর ২৯৯টি আসনে ভোট হয়। এখনো পর্যন্ত যেটি খবর আমাদের কাছে, ২১০ আসনে বিএনপি এগিয়ে রয়েছে। ১১ দলের যে জোট, যেটি হচ্ছে এনসিপি জামাত, এই জোটটি ৭২
আসনে এগিয়ে রয়েছে। স্বতন্ত্র এবং অন্যান্য দল তারা পেয়েছেন 7টি আসন এবং বাকি আসন 10টি। সব স্যার মিলিয়ে এখনো একদম পর্যন্ত আমি বলছি স্যার, একটা জিনিস শুধু জিজ্ঞাসা করবো, এই যে তারেক রহমান দিল্লি থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন, অনেকেই বলার চেষ্টা করছেন তার মানে ভারতের সাথে এই তারেক রহমান আগামী দিনেও সুসম্পর্ক বজায় রাখবেন। একটা জিনিস এখানে, এক্ষেত্রে একটা জিনিস সবাই বলছেন যে নরেন্দ্র মোদী চুপ করেছিলেন, শেষমেশ জবাব দিলেন। এই যে বিএনপি কে জয়ের পথে অনেকটাই নাকি নরেন্দ্র মোদীর ভূমিকা আছে, এরকমও বলা হচ্ছে। স্যার আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আচ্ছা, আমি তোমার প্রশ্নের প্রথম সম্ভবত তুমি ওই প্রশ্নটি বলছো। বা তারেক রহমান দিল্লি থেকে তো যাননি, উনি উনি লন্ডন থেকে ফিরেছেন 25 ডিসেম্বর। ওই দিন তিনি দেশে, বাংলাদেশের মাটিতে ফেরেন সম্ভবত। আমার যদি ভুল না হয় প্রায় 17 বছর পর বাংলাদেশে উনি ফিরেছেন। এবং হ্যাঁ, তুমি যেটা বলতে চাইছো যে যেটা পরিষ্কার, আমরাও সেটা টের পেয়েছি বিভিন্ন সময় যে ভারতের দেখো, বাংলাদেশের রাজনীতিতে ভারতকে উপেক্ষা স্বপ্নেও করা কঠিন। বাংলাদেশের অভ্যন্তরে ভারতকে নিয়েই রাজনীতি হয়, ভারতের পক্ষে, ভারতের বিপক্ষে। সুতরাং ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশ ভাবাই একেবারে আমাদের জন্য আসলে সত্যিকার অর্থে সেটা অবাস্তব হবে। এবার তোমার এই কথার সরাসরি উত্তরটা আমি এভাবে দিতে চাই না, ভারতের ভারতের সমর্থন ছিল কিনা, বা ভারত এই জয়ের পেছনে কারিগর হিসেবে ছিল কিনা, এই উত্তর আমার কাছে নেই। তবে অবশ্যই এটা বলবো যে বিএনপি যে দলটি, তারেক রহমান যিনি এই মুহূর্তে হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন, তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগে নিঃসন্দেহে কিছু অবজারভেশন, কিছু বিষয় তো আমাদের দিল্লি থেকে আহ, দিল্লির দিল্লির যারা কূটনৈতিক মহল রয়েছেন বা দিল্লির সঙ্গে বাংলাদেশকে যারা ডিল করেন, তাদের সঙ্গে নিশ্চয়ই একটা ভালো ইতিবাচক যোগাযোগ তৈরি ছিল। সেটা কি করে আমরা এটা বুঝতে পারি? তুমি তো জানো যে তারেক রহমানের মা বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশে যাকে আপসীর নেত্রী বলা হয়, সেই খালেদা জিয়ার মৃত্যুর পর আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, তিনি কিন্তু সমস্ত প্রোটোকল উপেক্ষা করে তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং ওই সময় তারেক রহমানের হাতে আমাদের দেশের প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দেন এবং 40 মিনিটের বৈঠক শেষ করে তিনি কিন্তু বাংলাদেশের সরকারের কারোর সঙ্গে দেখা না করেই চলে এসেছিলেন আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি কিন্তু শোক বয়ে গিয়ে স্বাক্ষর করে এসেছিলেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন দফতরে। বুঝতে হবে রোজিনা, বাংলাদেশকে যেমন বাংলাদেশের মানুষের কাছে যেমন ভারতকে তাদের প্রয়োজন রয়েছে, বাংলাদেশের চারদিকে ভারত রয়েছে, ঠিক একই রকম ভাবে বাংলাদেশকেও ভারতের সমস্ত অর্থনীতি, আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের যোগাযোগ, সংস্কৃতি, তুমি জানো যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সীমান্তের ওই পারেই বাংলাদেশ, বাংলা ভাষাভাষী আমাদের অনেক অনেক আত্মীয় স্বজন, সেন্টিমেন্ট একদম। বাংলাদেশের সঙ্গে সব থেকে যোগাযোগ বড় রয়েছে। বিষয় স্যার উঠেও এসেছিল এই যে সংখ্যাগুরুদের অত্যাচার, এই সংখ্যালঘুদের ওখানে অত্যাচার, যে যে বিষয়টা বারবার করে আমরা দেখছিলাম, যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছিল, সেই ভারতও সরব ছিল এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, সংখ্যালঘুর বিষয় দেখো, এটা তো অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে সবগুলো রাজনৈতিক দল, সরকার সবসময় যখন যে এসেছেন সংখ্যালঘুদেরকে শিখণ্ডী করার চেষ্টা হয়েছে। সংখ্যালঘুরা যেমন আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বলে আমার নিজস্ব অবজারভেশন নয়, শুধু এটা পরিসংখ্যান বলে। সংখ্যালঘুরা 2024-এর 5 আগস্টের পর থেকেও একই রকম ভাবে সংখ্যালঘুদের ওপর বিভিন্ন রকম ভাবে তাদের ওপর নির্যাতন, নিপীড়ন নেমে এসেছে। নিঃসন্দেহে এটা বলা যায় যে দীপু দাস হত্যাকাণ্ড এটি মানব সভ্যতার একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত, যেটি বাংলাদেশের মাটিতে হয়েছে, সেটি গ্রহণযোগ্য নয়। আবার এটাও মনে রাখতে হবে, বাংলাদেশের দিক থেকেও আমাদের ভারতের বিরুদ্ধে একই রকম অভিযোগ, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন
নিপীড়নের অভিযোগ রয়েছে। সুতরাং সংখ্যালঘু বলে আলাদা করে যদি তুমি বাংলাদেশেরই একজন নাগরিককে ওইভাবে বিভাজন করো, তাহলে আমি বলবো সেটি নাগরিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একজন বাংলাদেশী দীপু দাস একজন বাংলাদেশী হিসেবে যেভাবে তাকে ওই রকম ভাবে পিটিয়ে মেরে ঝুলিয়ে গায়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে, একজন বাংলাদেশী হিসেবে ওইটা অমানবিক ঘটনা। আমি এই ঘটনাকে স্পেসিফিক ভাবে শুধুমাত্র সংখ্যালঘু তকমা দিতে রাজি নই, কারণ সংখ্যালঘু তকমা দিয়ে মূলত আমরা রাজনীতি করি, আমরা রাজনৈতিক সুবিধা আদায় করি। আমি যতটা সংখ্যালঘু, আমি বলবো বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো হিন্দু বা অন্য কোনো খ্রিস্টান বা অন্য কোনো জনজাতির ওপরে হামলা হয়, আমরা বাংলাদেশিদের ওপরেই হামলা হচ্ছে। আবার আমাদের ভারতের দিক থেকেও তাই, আমাদের ভারতের দিক থেকেও তাই। মুর্শিদাবাদের কোনো মুসলিম আমার ভারতীয় সহনাগরিকের ওপর হামলা হলে বাংলাদেশের মানুষ এটাকে সংখ্যালঘু বলে যখন তকমা দেবে, তখন আমি বলবো ওই মুসলিম ভাইটি আমার সহনাগরিক, তার প্রথম পরিচয় উনি একজন ভারতীয়। ঠিক স্যার, এখন আরেকটা বিষয় আপনি দীর্ঘদিন ধরে যেহেতু চর্চা করছেন, আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছি। এই মুহূর্তে ভারতের কাল থেকেই দেখা যাচ্ছে যেন নির্বাচনটা কোথাও মানে নির্বাচনে ভারতের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন আমরা এতক্ষণ বিশ্লেষণ করলাম, কিন্তু ভারতের মিডিয়াগুলোতেও আগ্রহ দেখা যাচ্ছে। আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করছেন? এখানে বললে তো আমার নিজের সমালোচনা করতে হয়। দেখো, এই তুমি গত 1.5 বছরে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্কের যত অবনতি হয়েছে, আমি বলবো ভারতীয় মিডিয়ার একটি অংশ এবং বাংলাদেশের মিডিয়ার একটি অংশ সরাসরি এই অবনতির পেছনে দায়ী। এবং নিঃসন্দেহে এই সম্পর্ক অবনতির জন্য মেইন স্ট্রিম মিডিয়ার ডিজিটাল ভার্সন এবং কিছু ইউটিউবার ফেসবুক করেন এই ধরনের ইনফ্লুয়েন্সাররা দায়ী। তারা যতটা না বোঝেন যে ভারত বাংলাদেশের সম্পর্কের গভীরতা, ততটা বোঝেন তাদের ভিউজ ব্যবসা। তারা কিভাবে একটা নেগেটিভ থামলেন দিয়ে, একটা নেগেটিভ শিরোনাম করে, নেগেটিভ বক্তব্য দিয়ে ভিউজ করবে। বিষয়টি ভারত বাংলাদেশের সম্পর্ক ওই রকম ভাবে একটি ভিডিওর ওপর দাঁড়িয়ে নির্ভর করে না রোজিনা। ভারত বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে ভীষণভাবে পরীক্ষিত। 1971, 47-এ দেশভাগ, 1971, তারপরে অনেক চড়াই উতরাইয়ের পরেও ভারত বাংলাদেশের সম্পর্ক স্ট্যাবল। হ্যাঁ, মিডিয়ার ভূমিকা আমি বলছি গতকাল থেকে নয়, তুমি জানো 25 তারিখে যখন তারেক রহমান বাংলাদেশে ফেরেন, তারপর থেকে আমাদের কলকাতার মিডিয়ার একটি বড় অংশের যে রোল সেটি ঘুরে যেতে শুরু করে। এই মিডিয়াই কিন্তু কঠিনভাবে গত 17 মাসে বাংলাদেশ জাহান্নামে চলে গেল, বাংলাদেশ পাকিস্তান হয়ে গেল, বিএনপি মানে আওয়ামী লীগের এই শেখ হাসিনাকে তাড়িয়েছে বিএনপির পেছনে ডিপ স্টেট কাজ করেছে, বিএনপি অপশক্তি। এইভাবে করে আমরা আমাদের কলকাতার মিডিয়ার একটি অংশ আমরা এইভাবেই ন্যারেটিভ করেছিলাম আজকে। এবং শুধু তাই নয়, সাংবাদিকদের মধ্যেও একটি অংশ আমরা দেখেছি যে কদিন আগেও চওড়া সুরে কথা বলতেন সেই সমস্ত সাংবাদিক, বিএনপি, জামাত, এনসিপি কে একই কাতারে মাপতেন। আজকে সেই সাংবাদিক বা সেই গণমাধ্যমগুলোর শিরোনাম হচ্ছে এবং তারা ফেসবুকে পোস্ট করছেন যে তারেক রহমান ভাবি প্রধানমন্ত্রী, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে, বিএনপি জয় পাচ্ছে। এই যে ডুয়েল প্লে মিডিয়ার, এটা খুব আমাদের মতো জায়গা থেকে মানায় না রোজিনা। সাংবাদিকদের প্রথম দায়বদ্ধতা হচ্ছে ফ্যাক্ট। আমরা ইমোশনের থেকে আমরা বাস্তবের জায়গায় দাঁড়িয়ে আমাদের সাংবাদিকতা করতে হবে। আমরা যে গণমাধ্যম আমরা 1.5 বছর ধরে বাংলাদেশ জাহান্নামে চলে গেছে, বাংলাদেশ একটা পাকিস্তান হয়ে গেছে এভাবে ট্রিট করেছি, সেই বাংলাদেশের নির্বাচনটি কি তোমরা বৈধতা দিচ্ছ? এবং সেই বৈধতা দিচ্ছ বলেই আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, এই নির্বাচনটি বৈধ হচ্ছে, এই নির্বাচনটি গ্রহণযোগ্য হচ্ছে, রক্তপাত হচ্ছে, তোমরাই শিরোনাম করছো। তাহলে এক মুখে তোমরা দুরকম কথা কেন বলছো? এখান থেকে বেরিয়ে আসতে হবে রোজিনা। আমি জানি তোমার নির্দিষ্টভাবে একটি ফ্যান ফলোয়ার রয়েছে, তুমি অনেক বছর ধরে ডিজিটালে কাজ করছো দায়িত্বশীল জায়গা থেকে। আমার বিশ্বাস তোমার দর্শক যারা রয়েছেন তারা বোদ্ধা, তারা ভারত বাংলাদেশের সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সরকার দেখবেন, আমি সবসময় বারবার বলে থাকি, আজকে আমাদের কেন্দ্রীয় সরকার
তাদের একটি রাজনৈতিক মতাদর্শ রয়েছে। সরকার তো রাজনৈতিক মতাদর্শের উপরে গিয়ে তৈরি হয়, কিন্তু জনগণের মধ্যে কোনো রাজনৈতিক মতাদর্শ থাকা উচিত নয়। আমরা কেউ বিজেপি, আমরা কেউ তৃণমূল, আমরা কেউ সিপিএম হতে পারি, কিন্তু তার আগে আমাদের প্রধান পরিচয় হবে আমরা ভারতীয়। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে। একজন ভারতীয় দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখতে হবে, একজন বাংলাদেশীর দৃষ্টি দিয়ে ভারতীয়কে দেখতে হবে, তবেই সম্পর্কের স্থিতিশীলতা আসবে। আর না হলে এই ধরনের আমাদের ভারত বাংলাদেশের এই গত 1.5 বছরে বা 17 মাসে আমরা যা দেখেছি ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি, এই দায় কিন্তু আমাদের গণমাধ্যমের একটি বড় অংশের ওপর বর্তায়। স্যার, একটা জিনিস সবশেষ এইটুকু আমাদেরকে যদি আপনি জানান যে বাংলাদেশে বিএনপি কি এই লক্ষ্মী ভান্ডারের মতন কিছু প্রকল্প ঘোষণা করেছিলেন মহিলাদের জন্য? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের মতো বিষয়টি আমি ওরকম ভাবে বলবো না। লক্ষ্মীর ভান্ডারের মতো আমি দেখলাম কলকাতার অনেক কাগজে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প সারা পৃথিবীতেই সরকারের কিছু কমিটমেন্ট থাকে। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা আমাদের রাজ্যে হয়েছে, সেটি আমাদের নারীদের ক্ষেত্রে, আমাদের ভোটারদের ক্ষেত্রে একটি আকর্ষণীয় প্রকল্প। এটা নিঃসন্দেহে যত লক্ষ্মীর ভান্ডার যতই বাড়ানো হয়েছে ততই ভোট বেড়েছে। হ্যাঁ, এটা সেই রকমই কি বিএনপিও বাজিমাত করলো স্যার এটা? না, বিএনপি বাজিমাত। বিএনপি শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার তো শুধু একটা নির্দিষ্ট নয়, অনেক প্রকল্প আছে, সেটা বললে পুরো একটা উপন্যাস হয়ে যাবে। বিএনপি তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, সেখানে অনেক স্কুল, কলেজ, মোবাইল নেটওয়ার্কিং রেগুলেশন, মেয়েদের কর্মসংস্থান, গার্মেন্টস এর কর্মঘণ্টা বাড়ানো কমানো, অনেক, সেগুলো আমার এক্ষুনি আমার সামনে নেই। মানে শুধু লক্ষ্মী ভান্ডারটা নয়, তাই তো স্যার? যেভাবে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, অনেক প্রকল্প, মানে অনেক প্রকল্প, অ্যাটলিস্ট 10-12টা প্রকল্প তো রয়েছেই। যে প্রকল্প থেকে বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই আমার বিশ্বাস। শুধু লক্ষ্মীর ভান্ডার যেটা বলা হচ্ছে, মানে ফ্যামিলি কার্ড যেটা হচ্ছে, তোমার দর্শকদের বলে দিই, বিএনপি যেটা করছে সেটা ফ্যামিলি কার্ড, আর আমরা যেটা পশ্চিমবঙ্গের আমাদের কাকিমারা যেটা নেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এই দুটোরই বেসিক্যালি নামে ভিন্ন, কিন্তু ওই মাসের শেষে একটি করে নগদ অর্থ যার যার অ্যাকাউন্টে চলে যাবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।